রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা শিখব এফবিএ এবং এফবিএম কি এবং কিভাবে আমরা প্রতিটা ক্যাটাগরি বা পণ্য বেছে নেব, কোন পদ্ধতি বেছে নিলে আমাদের সময় খরচ এবং ঝামেলা কম হবে, আর কোনটা বেশি সুবিধাজনক আমাদের বিজ্ঞানের হিসাবে। এফবিএ মানে হলো ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। এর মানে হলো তুমি তোমার পণ্য অ্যামাজনের ওয়ার হাউসে পাঠালে। এখন কোনো কাস্টমার যদি প্রোডাক্টটি অর্ডার করে, অ্যামাজন নিজেই পণ্য বের করবে, সুন্দর করে প্যাক করবে, কুরিয়ারে পাঠাবে, এমনকি ক্রেতা যদি রিটার্নও দিতে চায় সেটাও অ্যামাজন নিজেই সামলাবে। তুমি শুধু ঘরে বসে বসে তোমার প্রফিট দেখবে। এটার অসুবিধা হলো স্টোরেজ ফি আর ফুলফিলমেন্ট ফি দিতে হয়। আর এই বিএম হলো ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। মার্চেন্ট মানে আপনি নিজেই। এর মানে হলো তুমি নিজেই তোমার পণ্য নিজের জায়গায় রাখবে, মানে তোমার কোনো ওয়্যার হাউস বা গুদামে রাখলে কোনো কাস্টমার যখন অর্ডার দেবে নিজেই প্যাক করবে, নিজেই কুরিয়ার পাঠাবে। এর মানে হলো এ টু জেড সব কিছু তোমাকে নিজেই করতে হবে। এটা সুবিধা হলো স্টোরেজ ফি লাগে না, সব কিছু নিজের নিয়ন্ত্রণে তাকে কম খরচে কাজ করা যায়। কিন্তু অসুবিধা হলো ফাস্ট ডেলিভারি পাওয়া যায় না, লেট ডেলিভারি হলে কাস্টমার খুশি হয় না, আর বাই বক্স পাওয়া কঠিন এফবিএমের ক্ষেত্রে। এখানে যদি আপনারা দেখেন ডিসিশনগুলো দেখেন, এখানে যে 11টা ডিসিশন দেওয়া হয়েছে, এটা মনে হয় আপনার গোল্ডেন রুলস। এই গোল্ডেন রুলসগুলো ফলো করে যদি আপনি যে কোনো একটা প্রোডাক্ট হান্টিং করেন, তা আপনি সহজেই আপনার বিজনেসে গ্রো করতে পারবেন ইনশাল্লাহ। এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যে 1 নম্বরগুলো দেওয়া হয়েছে এগুলো অবশ্যই মাস্ট গুরুত্ব দেবেন। এখানে যদিও আমি এখানে কাছে সৌদি আরব দেখানো হইতে এক্সাম্পল আপনার উদাহরণ দেওয়া হইতেছে। আপনি এটা শিকার পরে ইউএস মার্কেট, ইউকে যে কোনো মার্কেটে, দুবাই মার্কেটে কাজ করতে পারবেন ইজিলি। শুধু 19-20 পার্থক্য থাকতে পারে, ঠিক আছে। তো নাম্বার ওয়ানে যদি আমরা আসে সেলিং প্রাইস, একটা প্রোডাক্টের প্রাইস যাতে আপনার 30 সালের উপরে আর 300 রিয়ালের নিচে হয়। যদি দেখা যায় যে একটা প্রোডাক্ট আপনি 30 সালের নিচে 18 রিয়াল 17 রিয়াল সেল করতেছেন, তো এইটা দিয়ে সব কিছু কষ্ট বাদ দিয়ে আপনি কতটা টাকা লাভ করবেন, কত রিয়াল লাভ করবেন আপনি, তো ওইরকম একটা প্রফিট করতে পারবেন না। আর যদি 300 রিয়ালের উপরে আপনি বাজেট থাকে, ওইরকম টাকা থাকে, তাহলে তো ভালো, সমস্যা নেই। নাম্বার 2 যদি আসি, আমাজন ওর ব্র্যান্ড এস সেলার্স। নো ডোমিনেটেড লোকাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড শুড অ্যাপার মোর দেন 2 টাইমস ইন দ্য টপ 10। মনে করেন আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন ওই প্রোডাক্টের মধ্যে 10 জন সেলার আপনি বিক্রি করেছেন, তাদের সব কিছু চেক করার জন্য যে সব ক্রাইটেরিয়াগুলো মিলতেছে কিনা। এখানের মধ্যে 10 জনের মধ্যে 2 জন সেলার এরকম রাখবেন যারা সেম প্রোডাক্টটা দুই লিস্টিং করে বিক্রি করতেছে না। যদি যারা 2টা লিস্টিং করে বিক্রি করতেছে, এর মানে হইলো তাদের সাথে কম্পিটিশন করে কোনোভাবেই পারা যাবে না বিগিনার হিসাবে। এটা আপনারা কীভাবে বোঝেন? যদি প্রোডাক্টটাই আপনি এক্সাম্পল দিয়ে বোঝাই, যে প্রোডাক্ট হলো এডিডাস কোম্পানি, ঠিক আছে। এডিডাসে আসার পরে যদি দেখা যায়, এই যে দেখেন এডিডাস যদি আমাজনে সেল করতাস, এডিডাস এডিডাস এক তো এডিডাস কোম্পানির 2টা হয়ে গেছে। আর আরেকটা জিনিস হলো এটা আমাজন নিজে সেল করতেছে। আমাজন যেখানে সেল করে এটা ভুলও কোনো সময় যাবে না, এদিকে কোনোভাবেই যাবে না, কারণ আমাজনের সাথে তো কোনোভাবে পারা সম্ভব না। আর এগুলো এডিডাস কোম্পানি, তো এই পড়াটা আমাদের জন্য না, ঠিক আছে। বাস আপনাদের শুধু এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য বলতেছি আর কি। আর নাম্বার 3 হলো সিজনালিটি। এবার সিজনাল প্রোডাক্টস, এবার রমাদান, ঈদ হলে সিজনাল প্রোডাক্টস আর লেস প্ল্যানিং সিজনাল ইনভেন্টারি। মনে করেন আপনি যদি এখন শীতের সিজন, আপনি যদি এখন শীতের আইটেমগুলো বিক্রি হন, শীত শেষ হয়ে গেলে কী করবেন? এই প্রোডাক্টটা তো আপনি আমাজনে হাউজে রাখছেন, তো এখানে কষ্ট দেওয়া লাগবে আপনার। তো দেখা যাবে আপনার লাভের চেয়ে লোকসানের সংখ্যাটা বেশি হয়ে যাবে। তো এটা কে করতে পারবে? যারা এই বিএম করতেছে, যাদের নিজের ওয়্যার হাউস আছে, সে আসলে সিজনাল প্রোডাক্ট বিক্রি করতে পারে। দেখা যায় যখন সিজন শেষ হয়ে গেল, তখন হে তার প্রোডাক্টটা তার ওয়্যার হাউসে রেখে দিল, গুদামে রেখে দিল, যখন আবার সিজন আসলো তখন সেল করলো, তখন তার লাগে এটা সমস্যা নেই। কিন্তু এই বিয়ে যারা করতেছে বা বিগিনার হিসেবে এই সিজনাল প্রোডাক্টগুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ঠিক আছে। নাম্বার 4 রেটিং। মিনিমাম 4.0-এর উপরে রেটিং থাকবে, ওই রকম 10জন সেলার দেখবেন যে যাদের রেটিং 4.0-এর উপরে হয়, ঠিক আছে। যদি দেখা যায় যে তার মিনিমাম রেটিং আছে 2.3, 2.5, তো না, এটা এদিকে যাওয়ার দরকার নেই বিগিনার হিসাবে। আর নাম্বার 5 যদি আসে রিভিউজ। ইন এ লিস্টিং দেয়ার আর 2 নিউ সেলার্স লেস দেন 20 রিভিউজ। মনে করেন আপনি যে 10জন সেলার আপনি সিলেক্ট করে নিয়েছেন, এখানে যাতে মিনিমাম 2জন সেলার এমন হয় যার রিভিউ মাত্র কত 20 রিভিউ। এর মানে হবে কি, সে নতুন লিস্টিং করছে, কইরাতে সে বিজনেসে গ্রো করতেছে। এখন যদি আমি নিজে বিজ্ঞানী এখানে লিস্টিং করি, তাহলে আমারও গ্রো করার সম্ভাবনা আছে। তো এটা আপনারা বুঝবেন কীভাবে? যদি এখানে দেখায়, এখানে তারা যদি এখানে মাত্র 2টা রিভিউ আছে, একটা রিভিউ,
এখানে রিভিউ কম, মানে নতুন লিস্টিং করছে। যদিও এটা আমাজন তো ভাই রিভিউ এগুলো সমস্যা নেই, মানুষ আমাজন দেখেই কিনে নেয় এগুলো। তো এখানে দেখবেন যাতে যে 20টা নিচে থাকে আর এই ক্যারিটিও মিটে না থাকে, অন্যান্য ব্র্যান্ড থাকে, এটা অন্য আরেকটা ব্র্যান্ড থাকে, ঠিক আছে। আর রেটিংও আপনার 4.0 উপরে থাকে, ঠিক আছে। আর এখানে যে নাম্বার আছে যে FBA সেলার্স ইন এ লিস্টিং দেয়ার আর হ্যাভ মিনিমাম 30 সেলার্স FBA, দেন ওকে। যদি দেখেন যে আপনি 10জন সেলার যে এখানে সিলেক্ট করছেন, এখানের মধ্যে যদি মিনিমাম দেখেন যে 3জন সেলার FBA করতেছে, তাহলে এখানে আপনিও নিঃসন্দেহে প্রোডাক্টটা লিস্টিং করতে পারেন, ঠিক আছে। কারণ যারা 3জনে যেহেতু এখানে গ্রো করতেছে বা ভালো সেল করতেছে, আমি যদি FBA হিসেবে এখানে প্রোডাক্ট লিস্টিং তো আমারও গ্রো করার সম্ভাবনা আছে। তো এটা কীভাবে বুঝবেন যে আসলে কজন FBA করতেছে, কজন FBM করতেছে? এখানে যেহেতু 2জন সেলার, তো আমি এটাই দিয়ে এক্সাম্পল হিসেবে বোঝাই দিই, এক্সট্রাকশন দিয়ে এটা দেখা দিচ্ছে আপনাদেরকে। এই যে দেখেন, একটা হলো FBA, মানে একজন FBA করতেছে, আর কেউ আমাজন FBM করতেছে না, আর একটা হলো আমাজন নিজে সেল করতেছে। এটা তো না, এটা অ্যাভয়েড করবেন। আর FBA, তো এখানে যখন দেখবেন যে আরও 2জন আছে, 2জন সেল করতেছে FBA, তখন এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আর ওয়েট, দ্য ম্যাক্সিমাম ওয়েট অফ দ্য প্রোডাক্ট শুড বি নট মোর দেন 1.5 কিলো - 2 কিলো। মানে একটা প্রোডাক্টের ওজন যাতে কোনোভাবেই 1.5 কিলো থেকে 2 কিলো না হয়। যদি দেখা যায় আরও কম রাখতে পারেন, 1/2 কিলো 1 কিলো, তাহলে আরও বেশি ভালো হয়। নাহলে যদি দেখা যায় 2 কিলো উপরে হয়ে যায়, আপনি যখন চায়না থেকে প্রোডাক্টটা বাই করবেন, তখন দেখা যাবে কুরিয়ার সার্ভিসের টাকা বেশি লাগবে, আমাজন ওয়ারহাউসে রাখতেছেন, ওয়ারহাউসের কস্টটা বেশি দেওয়া লাগতেছে ওজন বেশি হওয়ার কারণে। তো নতুন হিসেবে মাস্ট চেষ্টা করবেন 1/2 কিলো বা 1 কিলোর নিচে রাখার জন্য, ঠিক আছে। আর 8, BSR র্যাঙ্ক, এটা হলো অপশনাল। ইফ সেল গুড দেন ওকে। যদি দেখা যায় তার বেস্ট সেলার র্যাঙ্ক কম, মানে তার সব ক্রাইটেরিয়াগুলো ঠিক আছে কিন্তু তার বেস্ট সেলার র্যাঙ্কটা একটু কম আছে, ওকে, সমস্যা নেই। আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, যখন দেখবেন যে সবগুলা তার সব কিছু ঠিক আছে কিন্তু বাস বেস্ট সেলার র্যাঙ্ক কম, তো এটার লেগে কোনো কিছু ম্যাটার করে না। কারণ 100-র মধ্যে 100ই সব কিছু অ্যাকুরেট মিলবে তা কিন্তু না, কোনো 19-20 থাকতে পারে। দেখেন না আপনার এই সব কিছু মিলছে, এখানে সব কিছু মিলছে, এটা দেখা যাবে পয়েন্টটা একটু কম আছে, রেটিংটা একটু কম আছে, 3.9 আছে, ম্যাটার করে না, সমস্যা নেই, আপনি প্রোডাক্টটা লিস্টিং করতে পারেন। তো ওই রকম সব কিছু মিলার পরে একটু 19-20 পার্থক্য, তাহলে সমস্যা নেই, ঠিক আছে। নাম্বার 9 আসে ক্যাটাগরি। এবার লাইক কেমিক্যাল, মেডিসিন, গ্লাস, ফায়ার রিলেটেড, আদার রিস্ক প্রোডাক্টস। এখানে মনে করেন আপনি কেমিক্যাল, মেডিসিন, গ্লাস, ফায়ার রিলেটিভ, মানে গ্যাস লাইট, গ্যাসে চলে ওই রকম রিক্সের জিনিসগুলো কোনোভাবে সেল করবেন না বিজ্ঞানী হিসাবে। যখন আপনি প্রপারলি শিখে নেবেন যে কোনটা কোন জায়গাতে কীভাবে কী করলে, তখন আপনি এটা করতে পারেন। আপনি যদি মনে হয় যে প্রথম অবস্থায় একদম কী করতে চান, এইগুলো করতে চান, তখন আপনার আমাজনে আপনার কাছে মেডিসিন সার্টিফিকেট চাইবে, ওষুধের সার্টিফিকেট চাইবে, তখন আপনি এগুলো দিতে পারবেন না, বাস আপনার অ্যাকাউন্ট 30 সেকশন করে কী করে দেবেন, ব্লক করে দেবে। তো প্রথম মাস্ট এগুলো অ্যাভয়েড করবেন। আর নাম্বার 10-এ যদি আসি, ভেরিয়েশন, ম্যাক্সিমাম ফর ভেরিয়েশন, মানে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন এটা যাতে কোনোভাবেই অন্যান্য কালার বা সাইজ না থাকে। কারণ যত কালার হইব বা সাইজ হইব, প্রত্যেকটা আলাদা আলাদা লিস্টিং করলাম। তো আপনি বিজ্ঞানী হিসেবে কয়টা করবেন? আপনি তো বিজ্ঞানী হিসেবে আপনি শিখতেছেন এখানে, ঠিক আছে। তো শিকার মধ্যে তো অনেক বলিব। এখন যদি আপনি 4-5টা প্রোডাক্টের লিস্টিং একসাথে করেন, তাহলে আপনি কেমনে কী করবেন? এখানে যদি দেখি আপনার ভেরিয়েশন আছে কিনা, এই যে দেখেন 2টা ভেরিয়েশন আছে, সাইজে আছে। সাইজের ক্ষেত্রে কটা ভেরিয়েশন আছে? 5টা আছে। আর কালারের ক্ষেত্রে 2টা আছে, আপনার 2টা আছে। তো ওইটা মাস্ট অ্যাভয়েড করবেন, ঠিক আছে। আর নাম্বার 11-তে আছে সেলস কাউন্ট। যখন সবগুলো মিলার পরে দেখবেন যে সেলার মিনিমাম 150+ ইউনিট সেল করতেছে পার মান্থ, তাহলে আপনি প্রোডাক্ট আপনি নিঃসন্দেহে সিলেক্ট করে নিতে পারেন বা আপনি লিস্টিং করতে পারেন, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা যদি আমরা দেখি যে তার মান্থলি সেল কত হইতেছে, আচ্ছা, যদিও এটা এখানে শো করতেছে না, যখন দেখবেন যে একটা প্রোডাক্টের সে 150 ইউনিটের উপরে সেল করতেছে, তখন ওই প্রোডাক্ট আপনি নিঃসন্দেহে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আর এখানে নোটিশ দেওয়া হয়েছে আপনারা যে অবশ্যই 1-2 দিন পর পর বা প্রায় কমপক্ষে দৈনিক একবার
এই জিনিসগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করবেন। মনে করেন আপনি যে প্রোডাক্টটা এখন সিলেক্ট করছেন, মনে করেন টি শার্ট বা বেবি প্রোডাক্ট বা হোম কিচেনের যে কোনো একটা প্রোডাক্ট, তখন এই প্রোডাক্ট আপনি সিলেক্ট করছেন, কিন্তু দেখা যায় এখন এটা আপনি যখন দেখছিলেন তখন এটা ডিমান্ড আছে, কিন্তু আস্তে আস্তে এটা ডিমান্ড কমে গেছে, ঠিক আছে? তখন আপনি প্রোডাক্টটা বাই করে দিয়েছেন, তখন আপনার লসের সংখ্যাটা ভরে যাবে, ঠিক আছে? তো আপনি মাস্ট সবসময় এটা রিভিউ দেওয়ার চেষ্টা করবেন। আর এগুলো ওই আপনার টুলস আছে, হিলিয়াম টেন্স, জঙ্গল স্কার্ট, তো টুলসগুলো পেড করে ইউজ করার চেষ্টা করবেন। তা আশা করি একটা ভালো ফলাফল বা ভালো একটা জায়গায় পৌঁছতে পারবেন ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লাগছে। মোটামুটি বিআর এর ক্ষেত্রে বেসিক একটা ধারণা পাইছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।